আরে হ্যাঁ রে বাবা, আমি বলছি আপনাকে কিচ্ছু করতে হবে না। শিবাকে সব শিখিয়ে রাখা আছে। আপনি শুধু বলবেন শিবা যেন সেই কথা মুখ থেকে বলে, না হলে আপনি কিছু করতে পারবেন না। শিবা শিবা বলবে সব কথা? আপনাকে তো বলছি আমি, শিবা বলবে। শিবাকে সব শিখিয়ে রাখা আছে। হ্যাঁ, আপনি শুধু সেটাই বলবেন। আর দেখুন, ব্যাপারটা কি বলুন তো, মানে আমি যদি ফেসে যাই না, আপনিও কিন্তু ফাঁসবেন। আর এসব নিয়ম কানুন আপনি তো আমার থেকে বেটার বোঝেন, তাই না? তাই যেটা বলছি চুপচাপ করুন। তুমি যে কি বিপদে ফেললে আমাকে অশোক। এখন নিখিল যদি মানতে না চায়, ও যদি কোর্টে যায়, তাহলে এই বয়সে এসে আমার কেরিয়ারটা কোথায় গিয়ে দাঁড়াবে? তোমার কাকিমার অসুস্থতার কারণে টাকার লোভে আমি যে কি কাণ্ড করে বসলাম। উফ, এর থেকে কি করে যে মুক্তি পাবো কে জানে। এত কম বোঝেন না আপনি, এই জন্য আপনি ফাঁসেন। হ্যাঁ ঠিক আছে, আপনাকে অফিসে আসতে বলেছে, আপনি অফিসে আসবেন, ব্যাস। এক্সট্রা কোনো কথা বলবেন না, কেমন? ওকে কাকু, রাখছি। এই আপনি আমাকে কি বেকার কিচেনের মধ্যে জড়ালেন বলুন তো? হ্যাঁ, টাকা দিয়েছিলেন বলে আমি অ্যাক্টিং করছি, কিন্তু এভাবে আর কতদিন? কেন, অসুবিধা কি তোমার? দিব্যি তো ভালো মন্দ খাচ্ছ, নরম বিছানায় ঘুমাচ্ছ, প্রবলেম কোথায়? সেটাই তো হচ্ছে অসুবিধা, বুঝতে পারছেন না কেন? এখানে সবাই আমাকে কাছের মানুষ ভাবছে, কেউ ছেলে ভাবছে, কেউ ভাই ভাবছে। বুড়ো মানুষরা সদ্য স্বামী মারা গেছে, সে আমাকে নিজের নাতি হিসাবে আঁকড়ে ধরতে চাইছেন, আর আমি তাদের সাথে কি করছি? ছি! কি করছো? নিজের আখের গোছাচ্ছ? আবার কি? কেন এই লোকগুলো কি তোমার নিজের লোক নাকি? হ্যাঁ, তো দরদ উঠলো হঠাৎ? অত ভেবো না, নিজের কাজটা করো। হ্যাঁ, আমি ওদের সত্যি কেউ হই না, কিন্তু আমিও তো মানুষ। আর এভাবে ওদের ঠকাতে আমার একটু না অসুবিধা হচ্ছে। কেন, পকেট কাটার সময় মানবিকতা কোথায় ছিল? এখন মানবিকতা দেখাচ্ছ? সেসব আমি পেটের দায় করতাম, এই কাজটা আমি পেটের দায় নিয়েছিলাম, কিন্তু তখন তো আপনি বলেননি যে এত কিছু করতে হবে। দেখো শিবা, তোমাকে যে সময়ের কথা বলেছিলাম সেই সময় এখন চলে এসেছে। মানে এখন তো আমাকে অফিসে গিয়ে ওই উইলটা সবাইকে ভাগ করে দিতে হবে, তারপর আবার আমি কি করব? তুমি কেন কাউকে ভাগ দিতে যাবে? তুমি কাউকে ভাগ দেবে না। বারে, উনি মানে ওই নিখিল বাবু, তিনি তো আমাকে অফিসে নিয়ে যাচ্ছে ওই উইলটা ভাগ করাতে, আর আমি কি তাকে না করে দেবো? আর না করলেই বা উনি শুনবেন কেন? শুনবে? তুমি হচ্ছ এই উইলের বেনিফিশিয়ারি। হ্যাঁ, তুমি স্ট্রেট না করে দেবে। কিন্তু কিভাবে? উনি তো আমাকে নিজের ছেলে ভাবে, মুখের ওপর না করে দেবো? শিবা, উইল অনুযায়ী সম্পত্তির মালিক তুমি। তুমি চাইলে গোটা পরিবারের সব লোককে বাড়ি থেকে বের করে দিতে পারো। হ্যাঁ, কেউ কিচ্ছু করতে পারবে না। মানে এখন আমি সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো? তাহলে তো আপনাকেও বের করতে হয়। করে দেবো? এই ছ্যাবলামি করো না, বি সিরিয়াস। এখনো কাউকে বাড়ি থেকে বের করে দেওয়ার সময় আসেনি। তাহলে কি করবো সেটা পরিষ্কার করে বলুন তো। তখন থেকে ধ্যানাই প্যানাই করেই চলেছেন। পরিষ্কার কথা হলো, নিখিল যখন তোমায় বলবে সম্পত্তি ভাগ করে দেওয়ার কথা, তুমি বলবে তুমি এখন মানসিকভাবে বিধ্বস্ত, তুমি এখন কিছু করতে পারবে না, ব্যাস। আমি এই কথা বললে উনি শুনবেন? শুনবে শুনবে। তুমি যে ভাগ করবে না সেটা তো বলবে না, তুমি একটু সময় চাইবে, ব্যাস। আরে বাবা, আপনি বুঝতে পারছেন না কেন? উনি তো কথাগুলো বাবার জায়গা থেকে বলবে, আর আমি পাত্তা দেবো না, উনি সেটা মেনে নেবেন, এটা হয়? তুমি বলবে যে বুড়ো মানুষটা মারা যাওয়ার আগে তোমাকে উইলটা দিয়ে গেছে, তার প্রতি সম্মান জানাতে তুমি এই কাজটা করছো, আর কদিনের মধ্যেই তুমি সম্পত্তি ভাগ করে দেবে, তার জন্য একটু সময় নেবে, ব্যাস। এই আর কি বলে তুমি ওখান থেকে বেরিয়ে যাবে, এক্সট্রা একটা কথাও বলবে না। হ্যাঁ, আপনি বিষয়টা যত সহজে বললেন না, বিষয়টা তো সহজ নয়। আর এইসব কথা বললে সবাই আমাকে খারাপ ভাববে, সবাই ভাবে আমি লোভী। আর নিখিল সে আমার ছেলে হয়ে আমি যদি এইসব কথা বলি, তাহলে তো আমাকে কেউ আর সাপোর্টই করবে না। আপনার কথা শুনলে আমি ফ্যাসাদে পড়বো। আরে বাবা, আমি তো বলছি কোনো ফ্যাশনে পড়বে না।
তুমি শুধু বলবে তুমি তো সবাই বাড়িতে এসছো, এখনো কোনো কিছু বুঝে উঠতে পারো, আর একটু সময় নেবে। আর বলবে যে সবাই কি তোমায় বিশ্বাস করে না, এই প্রশ্নটা করবে। দেখবে ইমোশনে ওরা কাবু হয়ে যাবে একদম, আর তোমার কথা মেনে নেবে। নিখিল পিতৃত্বের সেন্টিমেন্টে আটকে যাবে, তুমি মিলিয়ে নিও। কি? যেটা বলছি সেটাই করবে, মনে থাকে যেন। আর কোনো কিন্তু না, কোনো কি না। হ্যাঁ, সেসব না আমি করব, কিন্তু আপনি তো আমাকে কোনো টাকা পয়সাই দিচ্ছেন না। হাত খরচ চালানোর মতো টাকাটুকুও নেই আমার কাছে। কিছু টাকা পয়সা তো দিন এবার। শিবার গলা না, কিন্তু মেজদাদার ঘরে ও কি করছে? টাকা পয়সা নিয়ে কথা বলছে বলে মনে হচ্ছে না। আর কতদিন? দেবো তো, আরে হাত খরচ দেবো তো। আমি তো তোর বাবার মতন নাকি? বাবা তোকে সব সম্পত্তি দিয়ে গেছে, আমি তোকে এইটুকু হাত খরচ দিতে পারি না? আমার মেয়ে তো তোরই বোন, তুই তো দেখবি ওকে। কোনো অসুবিধা নেই, আমি দেবো তোকে হাত খরচ, চিন্তা করিস না বাবা, আমি তো আছি। শিবা কি মেজদাদার কাছে হাত খরচের টাকা চাইছে নাকি? সে তোর বাবাই ওকে দেবে। ছি ছি, মেজদাদাকে যে কেন এসব বলতে গেল। এমনিতেই মেজদাদা ব্যবসার কাজেও থাকেন না, ওনার হাতে আর কতটুকুই বা টাকা পয়সা থাকে। আমারই শিবাকে বারণ করা উচিত। কিরে শিবা, তুই এখানে? হ্যাঁ মানে মেজদাদা, কি নিয়ে কথা হচ্ছিল আপনাদের মধ্যে? আসলে বাইরে থেকে যেটুকু শুনলাম তাতে মনে হলো টাকা পয়সা নিয়ে কথা হচ্ছিল। কি ওই আর কি। শিবা, তুই জেঠুর কাছ থেকে টাকা চাইছিলি? তুমি আবার এসবের মধ্যে ঢুকছো কেন? এটা শিবারার আমার ব্যাপার, আমি তোর জেঠু নাকি? না না মেজদাদা, আমি তো স্পষ্ট শুনলাম যে শিবা আপনার কাছ থেকে টাকা চাইছিল। উঠতি ছেলে, এই বয়সে একটু হাত খরচা না হলে চলে? একটু টাকার দরকার পকেটে। তা সেটা তো আমার কাছে চাইলেও পারতি বাবা। কিছুই না, আসলে ও একটু ঘাবড়ে গেছে। ও তো সবে এসছে আমাদের বাড়িতে, আসার পর থেকেই যা দেখছে এই সম্পত্তি টম্পত্তি নিয়ে, মানে ভাগাভাগি ঝামেলা। ও না তোমার কাছে টাকা চাইতে পারে, না নিখিলের কাছে চাইতে পারে, বুঝতেই পারছে না ওকে কেউ ভরসা করে কিনা। তাই আমাকে তো চেনে আগে থেকে, তাই আমার কাছেই টাকা চাইছিল। ঠিকই আছে, কোনো ব্যাপার না, আমি তো জেঠু নাকি? এবার না না মেজদাদা, এটা কি করছেন? থাক না, ওকে আপনার টাকা দেওয়ার কোনো দরকার নেই। আর তাছাড়া শিবা তোর বাবার সঙ্গে অফিসে যাচ্ছে, ওর যদি কিছু লাগে সেসব না ওর বাবা দিয়ে দেবে, আপনার দেওয়ার দরকার নেই। ঠিক আছে? এইটা কেমন কথা হলো শ্যামা? আমার মেয়ে যদি সারা জীবন তোমাদের কাছে বড় হতে পারে, মানুষ হতে পারে, ও তো আমারই সন্তানের মতন, ওকে আমি একটু একটু টাকা দিতে পারি না হাত খরচা হিসেবে? এইটা কিন্তু ঠিক কথা হলো না। এবার না না মেজদাদা, আপনি কিন্তু ভুল ভাবছেন। আমি এরকম কিছু কিন্তু বলতে চাইনি। বলছিলাম কি, আমি বরং ওর বাবাকে গিয়ে বলি যে ওর হাতে যেন হাত খরচের জন্য সবসময় কিছু টাকা দিয়ে রাখে। না শ্যামা, এটা আমি মানতে পারছি না। আমি ওকে একটু টাকা দিলে কি সমস্যা আছে? ও তো আমার ভাইপো। না রে বাবু, তুই এই টাকাটা রাখতো, ধর এনে টাকাটা রাখ। মেজদাদা, এটা কিন্তু ঠিক হলো না। তুমি থামো তো শ্যামা, এই বাড়ির সব ছেলেমেয়েরা আমাদের সবার ছেলে মেয়ে, তাহলে ও তো আমার ভাইপো। তুমি এই কথার উঠিও না, ভুলে যাও। শিবা, স্যুট বুট পরে নে, নিচে যা, তো ঠাম্মি ওয়েট করছে তো। দেখবি ঠাম্মি তোকে স্যুট বুট পরে দেখে বলবে তুই শিবা না, তুই স্বয়ং বসন্ত চৌধুরী। এবং সেটাই তো সত্যি, কিন্তু বাবারই একটা অবতার, বাবাই অন্য রূপে তোর মাধ্যমে এসছে। যা যা নিচে যা, ঠাম্মিকে দেখা।
যেদিন হাটে হাঁড়ি ভাঙবো সেদিন দেখবেন মজা। যাকে আমি বরং যাই তাহলে। বলছিলাম মেজ দাদা, একটা কথা বলবো? বলো না। বলছি যে শিবা সত্যি সত্যি হাত খরচের টাকাই চাইছিল তো, নাকি এই টাকা পয়সা নিয়ে অন্য কোনো বিষয় আছে? শ্যামা, তুমি আবার সেই একই কথা বলছো। এই কথাটা ভুলে যাও না প্লিজ, ছাড়ো না, এই কথা আর উঠিও না। যাও নিচে যাও, দেখো ছেলে তৈরি হয়ে নিচে নামলো কিনা। যাও যাও যাও। খুব বাঁচান বেঁচে গেছি। শ্যামা আর নিখিলের মাথায় খুব বুদ্ধি, ওরা ধরে ফেলার আগে আমাকে কাজ সেরে ফেলতে হবে। হ্যাঁ হ্যালো স্যার, আশ্রমে 12টা মেয়ে রেডি আছে, এবারে দেখ বাছাই করে দিতে পারলেই আমাদের কাজটা হাসিল। সকল মহিলাদের ভালো করে মন্ত্রপাঠ শিখিয়ে দাও, আর বলবে তারা গ্রামে গ্রামে ধর্ম প্রচারে যাচ্ছে। তারপর মুম্বাই হয়ে সোজা দুবাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কে কে ওখানে? কেউ শুনলো নাকি? কেউ কি আমার উপর সন্দেহ করছে, আমার উপর নজর রাখছে নাকি? বাবা, কতক্ষণ দাঁড়িয়ে আছি তো, কখন আসবে এরা? কারুর পাত্তা নেই, সব ভোঙা। কতক্ষণ লাগে একটা বাচ্চা ছেলেকে সাজাতে? হ্যাঁ, নাকি বাপ মা ছেলে মেয়ে সবাই মিলে সাজতে বসেছে? কি কাণ্ড বাবা! ওরে শ্যামা, নিচে আয় বলছি শিগগিরি। পা ধরে গেল রানী থেকে থেকে। নিয়ে আয় ছেলেটাকে, দেখি কখন না ফিরে। শিগগিরি আয়। ঠাম্মি, ভাই রেডি হচ্ছে, মা ওকে নিয়ে আসছে। এই যে ছোট দিদি, হ্যাঁ কোথায় ছিলে এতক্ষণ? ছিলে কোথায়? আমি তো ভাবলাম তুমি নিজেও কোথায় সাজুগুজু করতে বসে গেছো। না না, বলছি যে ভাইয়ের সাজুগুজু হলো, করেছে? স্যুট প্যান্ট কোট টাই কি সাহেব সেজেছে? কি বলো না, পড়েছে? ও কি আর ওসব পড়তে চায়? ওকে নাকি ওসব পড়লে মানায় না। হ্যাঁ, মানায় না? সে আবার কি কথা? মানাবে না কেন? তারপর রাজি হলো কি করে? মানে কি করে রাজি করালে? ওকে জোর করে পড়ানো হলো, আর কি। ও তো কিছুতেই ওইসব পড়তে রাজি হচ্ছিল না। ওকে নাকি ওইসব রং চঙে জামা কাপড়, মাথায় ফেটটি, তারপর গয়নাগাটি পরলে ভালো লাগে। ওকে নাকি স্যুট বুট মানায় না। দেখো ছোট দিদি, এই যে বাউন্ডুলে বেশভূষা, ওই যে বলছো ফেটটি টেট্টি বাঁধা, ও তাতেই তো আনন্দ পায় না। এত বছর ধরে সেগুলো পরে এসেছে, এখন তোমরা ওকে জোর করে একটা ব্যবসায়ী গুরুগম্ভীর রূপ দিচ্ছ। এত সহজে কি আর মেনে নেয়? জোর তো করতেই হবে। তা কেমন দেখাচ্ছে এরকম সেজে? কেমন দেখাচ্ছে গো? ঠাম্মি, চমৎকার লাগছে। তুমি যদি একবার ভাইকে দেখো না, তুমি ভাইয়ের দিক থেকে চোখই ফেরাতে পারবে না। আহ, ছোট দিদি চোখ ফেরাতে কি চাইছে? আমি তো দু চোখ ভরে দেখতে চাইছি। সেই জন্যই তো তীর্থের কাকের মতন হাপিত্তেশ করে বসে আছি গো। কিন্তু যার জন্য বসে আছি তারই যে দেখা নেই ছোট দিদি। সেই তো পথ সে যে কতক্ষণ বসে থাকবো। ওকে দেখতে তো ভালো লাগতেই হবে দিদি, কার নাতি দেখতে হবে তো, বসন্ত চৌধুরীর নাতি। অমন রাজপুত্রের মতো চেহারা, ভালো পোশাক আশাক, ওকে মানাবে না তো কাকে মানাবে বলো তো? বলছি যে একটা ব্যাপার খেয়াল করেছো লোক, ওই আমার ছোট দাদু আসার পর থেকে আমাদের বাড়ির শোক তাপ অনেকটা কেমন হ্রাস পেয়েছে। এ আমি নিজেকে দিয়ে বুঝছি তো।
আমার দুঃখ কষ্ট অনেকটা যেন কমে কমে আসছে। কি জানো, গুরুজনরা ঠিকই বলতেন। ওনারা বলতেন যে এমন একটা বয়স আসে মানুষের যখন নাতি নাতনি এদের হাসি মুখ দেখলেই জীবন কেটে যায়। দেখো তাই তো, মানে ওদের হাসি মুখ দেখেই তো আমরা বেঁচে আছি, অন্তত আমি তো তাই। আর কি বা চাওয়া থাকতে পারে আর বলো বলো, এই বয়সে আর আমরা কি চাইবো নতুন করে? ওরা ভালো থাক, বেঁচে থাক, আমিও বেঁচে থাকি, এই তো চাওয়া। হ্যাঁ গো দিদি, ঠিকই বলেছ। শুধু জামাই দাদা তোমার এই ভরা সংসারটা দু চোখ ভরে দেখে যেতে পারলেন না। না না, অলোক 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 অলোক, তুমি হয়তো ভাবছো যে আমি বড় বেশি হাসছি, আনন্দ করছি, আমি ভুলে গেছি। তা নয় অলোক, ভুলে থাকার চেষ্টা করছি। আমি যদি সারাক্ষণ তোমার জামাই দাদার কথা ভাবি না, তাহলে আমার যে আগামী দিনগুলো বেঁচে থাকার ইচ্ছেটুকু, সেটুকু নিভে যাবে। আমার ইচ্ছেই করবে না বেঁচে থাকতে। তাই তাই এই চেষ্টা করছি আর কি মানিয়ে নেওয়ার। আর তোমার জামাই দাদার কথাই যদি তুমি বলো, উনি তো আমাকে সবসময় বলতেন, সুজাতা, জীবনকে যাপন করবে না, জীবনকে উদযাপন করো। ওনার কথা তো কখনো অমান্য করিনি আমি, তাই ওনার কথা মেনেই আমি জীবনকে উদযাপন করার চেষ্টা করছি, এই আর কি। ঠিকই তো দিদি, জামাই দাদা একদম ঠিক কথা বলতেন। সেই অলোক, আসলে আমরা তো সংসারী মানুষ, আমাদের মন বড় খেয়ালি মন, তাকে যতই বুঝ দাও সে বোঝে না। তাই আমি মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে ওনার দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলি, জানো তো, একা একাই বলি। ইদানিং তো বলি যে, কি গো, বড্ড তাড়া ছিল না তোমার, বড্ড তাড়া। আর একটু যদি ধৈর্য ধরে থেকে যেতে, তাহলে দেখতে পেতে আমার ছোটদাদু ভাই এসেছে আমাদের বাড়িতে, আমার নাতি নাতনি সকলে মিলে হই হই করে বাড়িটাকে মাতিয়ে রেখেছে, ঠিক ঠিক যেমনটি তুমি চাইবে। তোমার যে বড্ড তাড়া ছিল, তাই চলে গেলে ফাঁকি দিয়ে। তুমি ফাঁকি দিয়ে যাওনি, তুমি নিজেই ফাঁকে পড়ে গেছো, কিচ্ছুটি পেলে না। মা, এই যে তোমার নাতি চলে এসেছে, দেখে বলো তো কেমন লাগছে? বাবা, হ্যাঁ, মা বাবা, আমি কাকে দেখছি? হ্যাঁ, অলোক, এ কে এসে দাঁড়ালো আমার সামনে? সর্বনাশ হয়ে গেল অলোক, এই বয়সে প্রেমে পড়ে গেলাম। হ্যাঁ, প্রেমে না পড়লেই নয় দেখছি। ও চোর দাদু ভাই, বলি আমায় মনে ধরেছে? আমি তো তোমায় মন দিয়ে ফেললুম। বাবা, কেমন লজ্জা পাচ্ছে দেখো। না, আমি বলছিলাম যে তোমার গার্লফ্রেন্ড হিসেবে আমায় মানাবে তো, মানে পছন্দ তো? হ্যাঁ গো, দেখছো? কি গো, খুব তো গর্ব করতে। এই দুই নাতনি, তোমার গিন্নি, কি সুন্দরী সুন্দরী নাতনি, সবাইকে তো গিন্নি বানিয়ে বসেছিলে। বলতে, সুজাতা, তুমি বুড়ি হয়ে গেছো। দেখেছো? এখন দেখো, আমার কপালে যে এমন কার্তিক ঠাকুর লেখা ছিল, সে তো তুমি জানতে না। হ্যাঁ, আমার ভাগ্য এত ভালো, কি চমৎকার দেখাচ্ছে। নজর না লেগে যায়? মা গো। না গো দিদি,
জামাই দাদা অন্তত এই ব্যাপারে তোমার এই কার্তিক ঠাকুরকে হিংসে করতেন না, এ কথা আমি হলফ করে বলতে পারি। সে হলো বলি, তোমার জামাই দাদা হিংসে করতো কি না করতো সে ব্যাপারে আমার ভাবনার কোনো অবকাশই নেই। আমার মন জুড়ে এখন একটাই ভাবনা, আমার তো পছন্দ হয়ে গেছে কার্তিক ঠাকুরকে। কার্তিক ঠাকুরের আমাকে পছন্দ তো, বলি বিয়ে করবে আমায়। দেখো বাবু, বিয়ের পর কিন্তু আবার বুড়ি বউ বলে খেলিয়ে দিও না, তাহলে আমি কোথায় যাবো বলো তো তখন? হ্যাঁ, ভাই একটু ভেবে দেখ, কিন্তু আমার ঠাম্মির মতো সুন্দরী কিন্তু ত্রিভুবনে আর একটাও পাবি না। আদিক্ষেতার চূড়ান্ত, আবার স্যুট পরেছে, মুখ খুললেই বস্তির ছাপ বেরিয়ে আসবে। বাইরে থেকে স্যুট পরিয়ে সেই ছাপ ঢাকাটা যেন এতটাই সহজ। কই শিবা রেডি তো?